তোমরা প্রথমে একটু নিজেদেরকে ইন্ট্রোডিউস করে দাও। আচ্ছা চালু হলো। হ্যালো, আমি ইবলু, গিটারিস্ট। I am Bapan, keyboardist. আমি সায়ন, ভোকালিস্ট। আমি নীল, ড্রামার। আমার প্রথম প্রশ্ন যে বাংলা রকের ইতিহাস। ওটা বাংলা রকের ইতিহাস বলবো? হ্যাঁ, তোমাদের মতো করে। আচ্ছা, ইতিহাস বলতে আমরা যেটা জানি সেই 70s-এ সবাই জানে মহিনের ঘোড়াগুলি এবং তাদের কি কন্ট্রিবিউশন। আর তারপরে 90s-এর মাঝামাঝি, মানে আমরা তখন স্কুলে পড়ি, 7-8-এ পড়ি, সেই সময় ক্রসউইন্ডসের একটা অ্যালবাম বেরিয়েছিল, অভিলাষা, পরশ পাথর, চন্দ্রবিন্দু। তার কিছুদিন পরে, আমার যতদূর মনে পড়ছে কিছুদিন পরে ক্যাকটাস অ্যালবাম বেরিয়েছিল। রাইট। তো আমি তখন বোধহয় 9-এ না 10-এ পড়ি। অভিলাষার তখন সিডি তো ছিল না, ক্যাসেট বেরোতো, বুক কাভার। ক্যাসেটের পেছনে অভিলাষার নাম্বার দেখে আমি ওদেরকে ফোন করেছিলাম, করে বলেছিলাম যে আর কি আমার গান শুনে খুব ভালো লেগেছে, ওরা কিভাবে কি করেছে কথা বলেছিলাম। সেটা কে ছিল আমি জানি না, কুট্টিদাও হতে পারে বা অন্য কোনো, ওদের আরেকজন ভোকালিস্ট ছিল সেই সময়, সেও হতে পারে, আমি জানি না কে। তারপরে আমরা ক্রসউইন্ডসের যে ফার্স্ট অ্যালবামটা বেরিয়েছিল পথ গেছে বেঁকে, ওইটা থেকে আমরা ভীষণ ইন্সপায়ার্ড হয়েছিলাম। মানে খুব অন্যরকম ছিল। হ্যাঁ, মানে আমার এক্স্যাক্টলি দিনগুলো মনে আছে আর কি। মানে আমি স্কুল থেকে ফিরছি, বৃষ্টির দিন, বাড়িতে ফিরে স্কুল ড্রেস চেঞ্জ না করে, খাবার না খেয়ে অ্যালবামটা শুনছি। মা বলছে কি ছাইপাশ আজে বাজে গান শুনিস, কি বলছে কিছু বোঝা যায় না, কি একটা বাজে গান। ওই একটা লাইন ছিল গানটাতে, আমার এই বৃষ্টি যে বেশ লাগে ভালো, ঘরে বসে দেখতে কি মজা। তো আমি প্রথম যখন শুনছি গানটা আমি ভাবছি এটা গানের কিরকম লাইন, আমার মিষ্টি খেতে লাগে ভালো, ঘরে বসে খেতে কি মজা। মানে আমার এরকম এক্সাক্ট কথাগুলো, দিনগুলো মনে আছে। বল তোরা বল। এবং আসলে বাংলা রক তো ওভাবে আলাদা করে রক, শুধু রক জনরা হিসেবে শুরু হয়নি বাংলা রকটা। চন্দ্রবিন্দুর মিউজিক ইজ নট রক, কিন্তু বাংলা ব্যান্ড ছিল, বাংলা ব্যান্ড, অ্যাকচুয়ালি বাংলা ব্যান্ড। ওই বাংলা ব্যান্ডের মহিনের ঘোড়াগুলি তো বহুদিন আগে যে প্রতিষ্ঠাতা করেছিল সেটার কথা আমরা জানি না, কারণ আমরা তখন জন্মাইনি এবং আমরা অতটা ফিলও করিনি সেটা। পরবর্তীকালে যখন আবার বছর 20 পরে বেরোলো তখন আমরা জানতে পারলাম যে এরকম একটা ইতিহাস ছিল। এবং সেই সময় ক্যাকটাসের লাইভ শো দেখে আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম, কারণ তখন আলো, অত ভালো সাউন্ড, ওরকম স্টেজে অ্যাক্ট করে একটা পারফরমেন্স হচ্ছে। তখন আমরা জানি যে হ্যালোজেনের লাইটে হারমোনিয়াম তবলা নিয়ে বসে গান বাজনা হচ্ছে এটা, কিংবা পেছনে অর্কেস্ট্রা, সামনে একজন কোনটি সাদা কোট পরে গান গাইছে, কিশোর কুমার, মোহাম্মদ রফি। তো এই দুটোই মিউজিকের টাইপ ছিল তখন বাঙালির কাছে। কিন্তু এই জিনিসটা আমাদেরকে প্রচন্ড, মানে আমাদেরকে নয়, মানে এখন কলকাতা শহরে গান বাজনা করছে আমাদের বয়সী যারা আছে তাদের সবাইকেই ওই সময়ের ওই জিনিসগুলো খুব ইন্সপায়ার করেছিল। আরেকটা ফর্ম অফ মিউজিকও আছে, সেটা হচ্ছে যে রক ছাড়া বলছি বাংলা ব্যান্ড। তো আগে আমরা ছোটবেলা থেকেই হেমন্ত, মান্না যাদের গান শুনেছি, সবাই তারা হারমোনিয়াম তবলা বাজিয়ে বাবা যেটা বলতে পারে। তারপরে যখন নচিকেতার গান শুনি আমরা, হ্যাঁ, গিটার বাজিয়ে গান, নচিকেতা, অঞ্জন দত্ত, কবি সুমন, এই যে একটা রেভলিউশন, সেই সময় একটা অন্য ফর্ম অফ মিউজিক বাংলা 90s, সেখান থেকেও তো আমরা প্রচুর রসদ পেয়েছি। আসলে নিজেদের মতন, মানে আমরা যে সাবজেক্ট ভাবছি সেরকম নিজের ভাষায় নিজের কথা বলে গান করব, এটা তো 90s-এর আগে খুব একটা ছিল বলে আমার মনে হয় না। তো কবির সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত, এই তিনজনের নাম, শিলাজিৎ, এই চারজনের নাম বলতেই গান শুনেই আমাদের তখন গ্রোয়িং ফেজ, আমাদের তখন 14, 15, 16 বছর বয়স। আমরা ব্যান্ডের শুরুর দিকে আমরা কভারও করতাম, আমরা কভারও গাইতাম, শিলুদার গান কভার করেছি আমরা, নচিকেতার গান কভার করেছি, নচিদার গান কভার করেছি, অঞ্জন দত্তর গান কভার করেছি। তো এই ওনাদের থেকে যে মিউজিকটা পেয়েছি আমাদের কাছে এটা একটা বিশাল বড় প্রাপ্তি। শুধু মিউজিকটা না, এই যে কনসেপ্ট, যে আমরা নিজেদের মতো করে গান গাইবো নিজেদের ভাষায়, নিজেদের লেখা গান, নিজেদের কম্পোজ করা, ওইগুলো না শুনলে হয়তো আমরা ব্যান্ড করব এই চিন্তাটা হয়তো আসতো না। হয়তো অন্য কিছু করতাম, চাকরি বাকরি করতাম, কিন্তু ব্যান্ড করতাম না। এবং ওই সময় দাঁড়িয়ে যে একটা ম্যাসিভ চেঞ্জেস, মানে স্টেজ অ্যাক্ট দেখা বা মানে আমি ফার্স্ট যখন শুরুটাকে দেখি, মানে সামনে বেসিস্ট, একদিকে গিটারিস্ট, হ্যাঁ, একদম সেন্টার ব্যাকে ড্রামার, ওই যে কনসেপ্টটা, ওটা প্রথম দেখা। মানে আর বলছিস অডিওর যে ভিজুয়াল এবং সবারই একই গুরুত্ব, কোট পরে গাইছে, পেছনে মিউজিশিয়ানসরা দাঁড়িয়ে থুম বাবা যাচ্ছে,
তা নয়, সবার ওই format পার্ট আছে, একটা ওই অডিও মিউজিকটা প্রোডিউস যেটা করছে। অডিওটা আমি ক্যাসেটে শুনছি, অথচ কি স্টেজে গিয়ে দেখছি যে সেই অডিওর সাথে যে এই একটা কনসেপ্ট পুরো জিনিসটাকে গুছিয়ে প্রত্যেকের কাছে আলো পড়ছে একটা টাইমিংয়ে, এবং সেটাকে মানে পরে কি একটা চন্দ্রবিন্দু এদেরকে দেখে আরো শিখলাম, জানলাম যে হ্যাঁ স্টেজ প্রেজেন্স একে বলে। এই যে ব্যাপারটা, এটা একটা পরিবর্তন এসেছিল বিরাট লেভেলে, ওটা একটা জায়গা আর কি। দ্বিতীয় প্রশ্নে যাই তাহলে, ঈশানের পথ চলা বা যাত্রা শুরুর দিনের যদি কথাগুলো বলো, বা নামটা কেন ঈশান? এই সেই প্রশ্নগুলো। না, দেখো, আসলে- ঈশান না, না, তুই বল, বুঝতে না। বল তুই বলতে হবে। ঈশান নামের মানে জেনে আমরা ব্যান্ডের নাম দিই। সত্যি তাই। যখন ভেবেছিলাম যে, আমরা তখন ছোট ছিলাম, ভেবেছিলাম যে আমরা বড় যখন হব তখন আমরা গান বাজনা করব আর আমাদের একটা ব্যান্ড হবে, সেটা ভেবে এইরকমই ভেবেছিলাম আর কি, এরকম একটা স্বপ্নই বলতে পারো। না 8-9-এ পড়তাম তখন, তো তখন ব্যান্ড করতে গেলে তো ব্যান্ড মেম্বারের আগে ব্যান্ডের নাম ভাবতে হয়, মানে সত্যি কথা, সেটা আইডেন্টিটিটা তো বড় কথা, লোকে কি নামে চিনবে, আমাদের মেম্বার তো পাল্টাতেই পারে। তো তখন ঈশান নামটা মাথায় এসেছিল, এবার কেন এসেছিল জানি না, ঈশান কথাটার যে সাউন্ডটা সেইটা হয়তো ভালো লেগেছিল। পরবর্তীকালে জেনেছি, মানে তখনও জানতাম ঈশান মানে নর্থ ইস্ট কর্নার, আর তারপরে পাপান বলেছিল যে শিবের নাকি আরেক নাম ঈশান, সেটা তখন জানতাম না। তো এই প্রশ্নটা আমাদের পরে অনেকেই করেছে, প্রতিটা ইন্টারভিউ, সেটা ছাড়া যে কেউ আর কি, প্রচুর লোকজন করেছে। তো তখন আমরা পাপান বেসিক্যালি বানিয়ে বানিয়ে বলতো যে উত্তর পূর্ব কোণা থেকে কালবৈশাখী ডালবৈশাখী আসে, আরে বাড়ি বাড়ি জাস্টিফিকেশন তো দরকার, এটা জাস্টিফিকেশন তো দরকার আছে, সেটাই ওগুলো বাজে কথা, এর নামটা এমনিই দেওয়া। একদমই। আর পথ চলা শুরু বল, কিভাবে শুরু হলো? ওই তো ওরা দুজন স্কুলে পড়তো, এক স্কুলে পড়তো, এবং ও আর সায়ন এক স্কুলে পড়তো। ওরা তখনই বেঞ্চ ফেঞ্চ বাজিয়ে গান বাজনা করা শুরু করে দিয়েছে। তারপরে কলেজ ফেস্টে আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম, আর ওরা ইবলু, তুই স্কুলে পড়তিস না, 11 স্কুলে পড়তিস, সেন্ট জেমসে পড়তিস, আর ও মনিন্দ্র কলেজে পড়তো। তো মনিন্দ্র কলেজে আমাদের একটা ঠেক বসতো, আমরা সব একসাথে গিয়ে মিউজিক্যাল ঠেক বসতো। সেই করতে করতে তখন আমি ওদের সাথে একটা শোতে পারফর্মও করেছিলাম। তার আগে আমাদের আলাপ হয় হচ্ছে ক্যালিডোনিয়া বলে যে ফেস্টটা এখনো হয় স্কটিশ চার্চ কলেজে, সেই ক্যালিডোনিয়াতে একটা কম্পিটিশনে আমি একটা অন্য ব্যান্ড করতাম, সেই ব্যান্ডের সাথে গেছিলাম কম্পিট করতে। আর সায়ন, ইবলু আর অর্ক ছিল, রাজু ছিল, ওরা তিনজনে মিলে একটা ব্যান্ড করতো, কি ক্রাশ নাকি একটা নাম ছিল, সেই ব্যান্ডটা হয়ে ওটা কোনো ব্যান্ড ছিল না, ওটা জাস্ট কম্পিটিশন দিতে হবে, রাশি হয়ে গেছে, স্পটে গিয়ে ব্যান্ড তৈরি হয়ে গেল আর কি নাম দিয়ে। তো ওই কম্পিটিশনটাতে গিয়ে ওখানে আমরা ফার্স্ট হয়েছিলাম, ওরা সেকেন্ড হয়েছিল। সেই সময় আমাদের আলাপ, মানে সেটা নয়, একটা মজার ঘটনাও ঘটেছিল। সেই তুই বল। সেটা হচ্ছে যে পার্টিয়ে আমরা আমাদের সেকেন্ড অ্যালবামে যে গানটা আছে সুন্দরী, সেই গানটা আমরা তখন পারফর্ম, অনেক পুরোনো গান এটা, তখন পারফর্ম করেছিলাম। তো ওখানে একটা নিয়ম ছিল যে 3 জন বাজাতে পারবে, যে 3 জন গিটার বাজাতে পারবে, 3 জনের বেশি বাজাতে পারবে না। তো আমরা 3 জনই ছিলাম, বাজিয়েছি। কিন্তু আমি যেহেতু গিটার বাজাতে পারি, আমিও গিটার বাজিয়েছিলাম বলে ও জাজেসদেরকে বলেছিল এটা ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার কথা, কারণ 3 জন এখানে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। আমি ওই চুক্তিটা করেছিলাম আর কি ওদেরকে। যাই হোক, তারপরে ওই মনিন্দ্র কলেজের আড্ডা শুরু, তারপরে মহাজাতি সদনে একসাথে শো করা। তখন ঈশান ফর্ম করেনি, স্কটিশের ফ্রেশার্স ওয়েলকাম, আমাদের একটা বড় গ্রুপ ছিল, প্রচুর বন্ধু বান্ধব ছিল, কেউ পারকাশন বাজাতো, কেউ বেস বাজাতো, কেউ গিটার বাজাতো, একটা বড় 8-10 জনের গ্রুপ ছিল, অনেকে গান গাইতো। আমরা মিলেমিশে করতাম আর কি, যে যেখানে অ্যাভেলেবেল আছে, কোনো কলেজের শো, সোশ্যাল ফেস্ট, একসাথে মিলেমিশে করতাম। ওইভাবে করতে করতে আমরা দেখলাম যে একটা সার্টেন 5 জনের লাইন আপ হলে ঠিকভাবে মিউজিকটা প্রডিউস করা যায়। তখনই ভাবলাম 2000 সাল নাগাদ যে ফর্মালি একটা ব্যান্ড করা যায়। আর কি নতুনত্ব ব্যাস। আমি তারপরে 2001-এ আমি জয়েন করলাম, তারা মাঝখানে একটা ড্রামার ছিল, ওদেরই বন্ধু। তো সামা ও পারলো না, তো আমার সঙ্গে হঠাৎই আলাপ ওদের সাথে, অন্য একটা ব্যান্ডের সোর্সে আর কি। তো আগের যে বেসিস আমাদের বান্টি, তো ও ওদেরকে এসে খোঁজ দেয় আর কি। তারপরে একসাথে আমরা থাকি, একটা আমাদের সেম এজ, তো মিলেমিশে গিয়ে একটা যা হয় আর কি, ব্যাপারটা ঠিক করে গেল। পরের প্রশ্নটা হচ্ছে যে
সংক্রমণ এবং গিরগিটি সাউন্ড তো অনেকটাই প্রায় আলাদা। তো বিশেষ করে সায়নদার ভোকালের কথাটা বলছি, যে প্রথম দিকে সংক্রমণে শুনেছিলাম যে একটা ইলেকট্রনিকা একটা ভোকাল প্যাটার্ন ছিল, যেখানে গিরগিটিতে একদম নর্মাল ভোকাল ইউজ করা হয়েছে। তো এটা নিয়ে কি বলবো? দেখো, আমরা তো ওরকম কোনো বাঁধা ধরা ছক নেই। মিউজিক রেকর্ড করতে করতে বা কম্পোজ করতে করতে যেরকম মনে হয় সেরকম ভাবে পাল্টায় জিনিসটা। এবার সংক্রমণের সময় এক্স্যাক্টলি কি ভেবেছিলাম মনে নেই, তবে হয়তো আমাদের ভোকাল ট্রিটমেন্টটা ওরকম করতে ইচ্ছা হয়েছিল। এই ব্যাপারে পাপান বেশি বলতে পারবে, টেকনিক্যাল ব্যাপারগুলো ওই জোরদার ইনপুট আছে। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যালবামটা আমরা দ্রোণাচার্যের কাছে রেকর্ড করেছিলাম। ও তখন আমাদের ওই সময় খুব মানে আমরা ফার্স্ট রেকর্ডিং দ্রোণদার কাছে। হ্যাঁ, এবং কলকাতার ডিজিটাল রেকর্ডিং যখন আসে, যখন এই কম্পিউটারে বসে রেকর্ড করা, সফটওয়্যারে রেকর্ড করা, দ্রোণদাই হি ওয়াজ মানে প্রথম এক দুজনের মধ্যে একজন হয়তো। এবং সেই দ্রোণদার কাছে আমরা প্রথমে ডেমো করেছিলাম, তারপরে অ্যালবামটা করেছিলাম রেকর্ড। তো তখন বিভিন্ন রকম সফটওয়্যার এবং এফএক্স এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে তখন আমাদের যা যেটা একটু ক্রিয়েটিভ মনে হয়েছে, যেটা একটু অন্যরকম মনে হয়েছে, সেগুলো ইউজ করেছিলাম। পরে যখন গিরগিটি তৈরি হয় 2009 রিলিজ হয় 11, তখন আমরা অনেক সতর্ক ঠিক না, তখন আমরা ওই রনেসটা চেয়েছিলাম ভোকালের। তাতে অনেক প্রসেস আছে, যদি গিরগিটি প্রপারলি পুরো অ্যালবামটা শোনো, অনেক ভোকাল প্রসেসিং আছে থ্রু আউট দ্য অ্যালবাম, প্রচুর ভোকাল এফেক্টস আছে। তো সেগুলো তো আমাদের গানে আমরা সবসময় রাখার চেষ্টা করি, ওটা আমাদের বিলংস টু আওয়ার সাউন্ড সিগনেচার, ওটা আমাদের। তো সেটাই কম বেশি ইউজেজ। আর যদি মিউজিক্যাল সাউন্ড এর কথা বলো, তাহলে তো গিরগিটির একটা কি বলবো, একটা ট্রেলার ছিল সংক্রমণের বিষাক্ত চুম্বন গানটা, মেবি বলতে পারো। তো সেটা ভেবে নয়, অত আমরা প্রতি বছর অ্যালবাম রিলিজ করি না, আমরা 4-5-6 বছর অন্তর অ্যালবাম রিলিজ করি। সো ওই সেকেন্ড অ্যালবাম করার সময় মানে সংক্রমণ 1, সংক্রমণ 2, 3, 4, 5, 6 গুলো আমাদের ভাবা নেই আর কি, সত্যি কথা বলতে। তো আমি জানি না থার্ড অ্যালবাম কি হবে। আমরা এই বছরই ডিসেম্বরের মধ্যে থার্ড অ্যালবামের রেকর্ডিং শেষ করবো ভাবছি। আমরা এখনো জানি না ওই গানগুলো কোন গানগুলো, আমরা এখনো জানি না যে কি বাজাবো, আমরা এখনো জানি না যে অ্যালবামের নাম কি। সো ওই আর কি, মানে খুব আমরা খুব ফ্লোতে কাজ করি। আমাদের জনারটা নিয়ে বল। আমরা হ্যাঁ, তবে থার্ড অ্যালবামে আমরা একটা নতুন সাউন্ড প্রডিউস করার চেষ্টা করছি। আমরা এটাকে বলছি ডান্স রক। ডান্স রক ইজ এ নিউ, ইটস এ নিউ কাইন্ড অফ ফর্ম। এখানে নিউ কাইন্ড অফ ফর্ম, ইডিএম, ইলেকট্রো ডান্স মিউজিক আর রক, এই দুটোর একটা অ্যামালগামেশন বলতে পারো। তো সেই মিউজিকটা প্রডিউস করার খুব চেষ্টা করছি। আর কি গান হবে, কি কথা হবে, কথাবার্তাগুলো একটু অন্যরকম ভাবছি। আমরা তো একটু গম্ভীর কথাবার্তা করি, দেখবে শিশুরা পৃথিবী চায় বলো, যে কোনো গানই আমাদের বলো একটু মানে সোশ্যাল মেসেজ থাকে তার মধ্যে, বা ওই জিনিসটা থাকে। তো এবার আমরা আরেকটু ইজি করার চেষ্টা করছি লিরিক্সটাকে, মানে আর সবার ভালো লেগে যাবে। বিকজ মিউজিকের মধ্যেও তো যদি ইডিএম ঢোকে, তাহলে তো অনেক ইজি লিসনিং হয়ে যাবে মিউজিকটা। অত বেশি একটা ড্রামার আমাদের শোতে এসে বসে বসে গুনতে হবে না, 13:30 বাজালো, আরে বাবা 17 বাজিয়ে বেরিয়ে গেল, এসব তো করতে হবে না আমাদের মিউজিক শুনতে গেলে। ইটস বেসিক্যালি এখন এসে শুনে প্রপারলি এনজয় করো, বেরিয়ে যাও। পিপলস মিউজিক মানে নাচতে নাচতে আসবে আর নাচতে নাচতে বাড়ি যাবে। হ্যাঁ, কাইন্ড অফ, মানে সে দুঃখ কাঁদতেও পারে, বাট ওই আর কি, মানে একবার কানে আসলেই ভালো লাগে, সেরকম মিউজিক করারই চেষ্টা করছি। তাহলে পরের প্রশ্নটায় যাই। আমি 3টে মিউজিক ভিডিওর খুব ফ্যান বেসিক্যালি বলতে গেলে। একটা বাংলাদেশ, একটা শিশুরা পৃথিবী চায়, একটা শ্যামাপ্রসাদ কেমন আছো। তো তাদের মানে সেইগুলো শুট করা বা তাদের পিছনে যে স্টোরিজগুলো যদি একটু বলো। শুনেছি বাংলাদেশ নিয়ে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাংলাদেশ নিয়ে হ্যাঁ, সব থেকে বড় স্টোরিটা হচ্ছে আমাদের কোনো বাজেট ছিল না, সেজন্য বুদ্ধি লাগিয়ে কম রিসোর্সে যতটা এফেক্টিভ জিনিস ডেলিভার করা যায় আমরা সেটা চেষ্টা করেছি। বাংলাদেশের সময় সত্যি আমাদের বাজেট তো কিছু ছিলই না, কিন্তু শুধু একটা ক্যামেরা ভাড়া করার টাকা ছিল, তাও আমাদের 4-4.5 মধ্যে ভিডিও। না, বাংলাদেশ তাও খরচা হয়নি, 1000 টাকার মধ্যে ভিডিওটা করেছিলাম আমরা। বাংলাদেশ ওই 420 টাকা লেগেছিল মোমবাতি কিনতে, আর 500 টাকা দিচ্ছিল ক্যামেরার ভাড়া, আমার এখনো মনে আছে। আর না 400 টাকা দিয়ে 200 টাকা দিয়ে ক্লিন করা। আর তখন তো ডিএসএলআর ছিল না, তখন পিডি 170 বিয়ে বাড়িতে দেখবে আজকাল অনেকে ইউজ করে, ওই ক্যামেরা দিয়ে, এবং কোনো স্ট্যান্ড ফ্যান্ডও নেই, বালিশের ওপর রেখে ফেকে, কোলের ওপর রেখে, খাট খুলে নীলের ঘরের জাস্ট নীলের ঘর থেকে খাট বার করে ঘরটা ফাঁকা করে দিয়ে শুধু মোমবাতি,
সখানেক মোমবাতি জ্বালিয়ে শুধু তার আলো দিয়ে গোটা গানটা কোনো মেকআপও ছিল না, কোনো কস্টিউম ডিজাইনিং কিছুই ছিল কিছু ঘরে যা ছিল আমরা যে অবস্থায় পড়েছিলাম সেটাই। তো ওই বলতে পারো ক্রাইসিস ম্যানেজমেন্টটাই আমাদের তুরুপের তাস হয়ে গেছে আর কি। আর ওই ফুটেজ গুলো পেয়েছিলাম, আমাদের এক বন্ধু প্রতীক বলে ওই ফুটেজ গুলো জোগাড় করেছিল। ওটা তারিক মাসুদের একটা ওখানকার একটা ওই চিত্র সাংবাদিক দিয়ে করা একটা ডকুমেন্টারি করেছিল, ওখান থেকে ও কেটে কেটে ওই ফুটেজ গুলো ওখান থেকে পাওয়া, ওই যে বাংলাদেশের যে ইয়েগুলো যে শটস গুলো সেই সময়কার মুক্তিযুদ্ধের যে শটস গুলো ওগুলো নেওয়া, আর ছাদে একটুখানি ব্যান্ড শুট, ওই যা হয় আর কি, লো অ্যাঙ্গেলে একটু ক্যামেরা বসিয়ে ওটাই কেটে ছেটে মিউজিকের বিটে ফেলে একটা মন্তাজ বলতে পারো, সেটা লোকে মিউজিক ভিডিও বলছি, সেটা শুনেই ভালো লাগছে। শিশুরা পৃথিবী চায় তো বেশ ম্যাচিওরড একটা ভিডিও, সেটা নিয়ে কি বলবো? শিশুরা পৃথিবী চায় তো মানে আরো সস্তা, কোনো খরচাই নেই শিশুরা পৃথিবী, কেন বলতো কোনো শুট হয়নি, কিন্তু ব্রন ইনটু বটলস একখানা ডকুমেন্টারি তো ইউজেজ করাই যায়, আমি তো ওটা কমার্শিয়ালি কাউকে বিক্রি করছি না, তো দেখে খুব ভালো লেগেছিল। এবং আমি আর আমাদের থটটাও মেলে ওই, হ্যাঁ ভিডিওটা প্রচন্ড ভাবে থটটা মিলে গেছিল আমাদের। ওই ডকুটা দেখে ব্রন ইনটু বটলস দেখে আমার মনে হচ্ছিল যে মানে এদের জন্যই গানটা তৈরি করেছি আর কি। তো সেখান থেকে শর্টস কেটে যতটুকু সম্ভব হয়েছে করা, সেভাবে জাস্ট এডিটের খেলা আর আমাদের স্টিল ফটোস দিয়ে মাঝখানের সোলোটা কম্পোজ করা, দ্যাটস ইট। ইটস ভেরি সিম্পল, তুমি বুঝতে পারছো মানে কি বলছি, যে খুব একটা কঠিন নয় যে একটা 50,000 টাকা খরচা করে একটা NT1 স্টুডিও ভাড়া করে 10টা গিল্ডের লোককে ডেকে ক্রোমা কাপড় খাটিয়ে 20টা ক্যামেরা নিয়ে স্পট বয় বিরিয়ানি ছড়িয়ে ফড়িয়ে যেটা হয় আর কি কলকাতার শুটিং এর যে সিনটা আর কি, সেটা নয়, একদমই নয়। ইটস ভেরি মানে খুবই মজা করে আমরা কাজটা করি আর কি, গান ফান গুলো ওভাবেই করি আর কি। শ্যামা প্রসাদ তো আরেকটু খাটনির কাজ ছিল, কারণ ওখানে আমরা স্টোরিবোর্ড আগে থেকে ভেবে ক্যারেক্টারাইজেশন করেছিলাম, একটু গ্রুপ থিয়েটারের করে একজন লোককে পেয়ে গেছিলাম যাকে দেখে আমাদের মনে হয়েছিল যে ওর সাথে যায়। এই মেজানাইন ফ্লোরটা দেখছো তোমরা, এর ঠিক নিচে একটা ঘর আছে, ওইখানেই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে শ্যামাপ্রসাদের যে ঘরটা দেখানো হয় ওটা হচ্ছে এই নিচের ঘরটা। আর উলবেড়িয়া স্টেশনের স্টেশন ম্যানেজারের কে একটা ইগলুর বন্ধু হয়, সেই পারমিশনটা জোগাড় করেছিল, আমরা লুকিয়ে জমা হয়ে গিয়েছিলাম থানায় জমা হয়ে গেছিলাম পারমিশনের জন্য, কিন্তু ওই করে কোনো ভাবে শর্টগুলো করে তারপরে আচ্ছা শিশু ওটাতে একটা নতুনত্ব জিনিস ইউজ করেছিলাম। ওই তখন খুব গ্রাফিক্স এর কাজ করতাম আমি, তখন ইলাস্ট্রেট রিয়েলিটি বলে একটা সফটওয়্যার শিখেছিলাম, নতুন মরফিং শিখেছিলাম, তবে গোটা গানটাতে ট্রানজিশন গুলো সব মরফিং করে করা। তো ওই মরফিং ওটা আমার মানে কি বলবো, ওটা আমার প্র্যাকটিস করতে মনে হলো যে এটা তো করা যায় বেশ 8-10টা ফ্রেম ধরে একটা শট থেকে একটা শট, চোখের মধ্যে থেকে এই তৈরি হয়ে যাচ্ছে, ট্রেন থেকে জুতো, ওই জিনিসগুলো করার একটা খুবই নমিনাল একটা চেষ্টা। তখন এরকম উইন্ডোজ 8 ছিল না, এরকম চাইলেই ঘাপ করে সফটওয়্যার ম্যাজিক বুলেট ফিল্টার মেরে একাকার কাণ্ড করে দিচ্ছে, লাইট রুম এসব ইনস্টাগ্রাম এসব কিছু ছিল না, বুঝতে পেরেছো? মানে হ্যান্ডি মানে ওই ডিভি ক্যামের হ্যান্ডি ক্যাম সেগুলো আবার ট্রান্সফার করাতে দিতে হতো, তাতে আবার ফাঙ্গাস পড়লে আবার নাগের বাজারে একটা জায়গা আছে সেখানে 400 টাকা দিয়ে ফাঙ্গাস ছাড়াতে হতো, এই সমস্ত চাপ হতো আর কি তখন। তার মধ্যে যতটুকু টেকনিক্যালি এবং ক্রিয়েটিভ জায়গা থেকে আমাদের গানটাকে জাস্টিফাই করতে পারে সেরকম করার মতন ভিডিওগুলো, সবকটা ভিডিওই আমাদের ওইভাবেই করা। সবচেয়ে মজার কথা হচ্ছে যখন শুট চলছে আর কি, লুকিয়ে শুট করা হচ্ছে, তখন অনেক লোকজন ওর কাছ থেকে বাদাম কিনেছিল, ওকে ভেবেছিল রিয়েলিটি ওকে 1 টাকা 2 টাকা দিয়ে আমরা বাদাম মানে স্টেশনে নেমেই ওখান থেকে নেমে পাপন বললো যে একটা রিং তৈরি করতে হবে আর কিছু বাদাম ছোলার, তো কি পাই সামনে যখন থাকে দোকানগুলো বাদামের প্যাকেট কিনে রিঙে করা হতো, এবং ওটা অদ্ভুতভাবে আমি লক্ষ্য করলাম লোকে বাদাম কিনছে ওর কাছ থেকে, তো আমাদের ক্যামেরা লুকিয়ে রেখেছে, ব্লেডও ছিল কেটে আবার দিয়ে দিল। আমরা সেটা পরে ভাবলাম যে মানে এটা স্টোরি বোর্ডে ছিল না, ওকে দেখানো হলে লোকে কিনবো, কিন্তু লোকে সত্যি দেখে কিনেছে। আর একটা শট ছিল যেখানে আমরা দেখাবো যে শ্যামাপ্রসাদ চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে দৌড়ে নামছে, ওটা নামতে সেই জায়গাতে ওই ট্রেনটা যেই এসেছে ওকে তো সঙ্গে সঙ্গে ট্রেনে উঠতে হবে, তারপরে নামতে হবে, তাহলে ছবিটা উঠবে। ওই জন্য যেই ও উঠেছে ওকে লোকজন দূর আবার ফেরিওয়ালা এসছে বলে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, মানে লোকজন আমরা তো উপর থেকে শুট করছি, আমরা ওভারব্রিজের উপর। প্লাস মানে ও যখন অভিনয় করছে এই সময় একটা সিন ছিল যে রানিং ট্রেন থেকে বিকিটি করে নেমে যাবে আর কি, আর মানে ওটা লাস্ট শট ছিল, মানে ট্রেন চলে যাচ্ছিল না, পড়ে যাবে লাস্টে, খুব রিস্ক ভাবে ও নেমেছে, আলটিমেট নেমেছে অনেকক্ষণ। আমি তো ভাবছি যে ততক্ষণ বোধহয় গেল আর কি, বেশ মজা হয়েছিল শুটটা।
একসাথে বেশ বেশ মজা হচ্ছে। ঈশানের যে জনারটা সেটা তো একদম বদ্ধভাবে রক ধর্মী নয়, তোমরা অন্য জনারে প্র্যাকটিস করো, তো এটা নিয়ে যদি কিছু বলো বা তোমাদের ইনফ্লুয়েন্সেস তাদের সম্বন্ধে যদি কিছু বলো। কিন্তু বল, আমরা কোনোদিনই শুধু রক মিউজিক শুনতাম না। যেমন 80s 90s এর যে পপ ছিল বা পপ রক ছিল, ব্রায়ান অ্যাডামস বলো, MLTR, স্যাভেজ গার্ডেন, এগুলো শুনে ভীষণভাবে ইন্সপায়ার্ড হতাম আমরা। তো আমরা কখনোই চাইনি টিপিক্যাল একটা মেটাল থেকে ধার করা একটা সাউন্ড প্রডিউস করতে। সবসময় ভেবেছিলাম এমন একটা মিউজিক হবে যার মধ্যে এনার্জিও থাকবে, রক মিউজিকের এনার্জি থাকবে, কিন্তু পপ মিউজিকের ওই মেলোডিটা, ওই সুইটনেসটা যেন থাকে। সেই ভেবেই প্রথম আমরা বাজাতে শুরু করি। তারপরে বাজাতে বাজাতে দেখি যে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যে ধরনের মিউজিক পছন্দ করি বা যা শুনি, যেভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে চাই, সেগুলো একটা সার্টেন জায়গায় গিয়ে মিলছে। সেই থেকেই আমাদের সাউন্ডটা এইভাবে শুরু। আর বল, আর একটা জিনিস যেটা আমাদের শুরু থেকেই ছিল যে আমরা একটু কম বাজাই, আমাদের গানগুলো দেখবে একটু কম বাজানো, মানে অনেক বড় বড় সোলো বা ধরো অনেক কিছু বাজছে বা প্লেইং এবিলিটি দেখানোর মতন মিউজিক আমাদের মিউজিকটা নয়। আমরা ঠিক টু দা পয়েন্ট বাজানোর চেষ্টা করি, আইসিআইসি ডান্সারের মতো। হ্যাঁ, একদমই যেটুকু দরকার সেইটুকু, টু দা পয়েন্ট উত্তর। তো সেই রকম ব্যাপার, তো সেইটা করার চেষ্টা করি বলে সেটা একটা আলাদা সাউন্ড হয়েছে। তো কিছু না, অনেক রকম থট প্রসেস, শোনা, ইনফ্লুয়েন্স, নিজেদের কি বাজাতে চাই আমি গানটাতে, সেই চিন্তা ভাবনাটা, এই সবকিছু মিলে আমাদের সাউন্ডটা তৈরি হয়েছে, জনরাটা তৈরি হয়েছে। এবং তারপরে লিঙ্কিং পার্ক একটা টাইমে আমাদেরকে প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স করেছিল। লিঙ্কিং পার্ক, লিম্প বিস্কিট ওই সময়টাতে খুব শুনতাম, রাজমাস শুনতাম মানে ফাটিয়ে। তারপরে র্যামস্টিন শুনতাম, ইন্ডাস্ট্রিয়াল শোনার খুব চেষ্টা করতাম। তো সেইগুলো খুব আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। এগুলো হচ্ছে গিরগিটির আগের ফেজে। রিসেন্টলি খুব ইডিএম শুনছি, আর্মিন, ডেভিড গুয়েটা, এসব শুনছি। আউল সিটি শুনছি আমরা রিসেন্টলি, খুব আউল সিটি শুনছি, আউল সিটি খুব ভালো লাগছে। তো এই জিনিসগুলোর কিছু ইনফ্লুয়েন্স তো আশা করছি থার্ড অ্যালবামে আমরা দিতে পারবো। এবং এই ডান্স রকটা এমন নতুন একটা টার্ম না, মানে আমরা কোনো এক্সাম্পল পাচ্ছি না যে আটজন আর্টিস্ট যারা ডান্স রক করতো, এরকম উইকি ফিকি করে কোথাও পাচ্ছি না। মানে ডান্স রক মিউজিকটাকে ডিফাইন করার জন্য আমাদের অনেক রকম সাউন্ড এখন এক্সপ্লোর করতে হচ্ছে। ডান্স রকের একটা ভার্সন 80s এ হয়েছিল ইউরোপে, কিন্তু একদম এখন আর কি, মানে 2012, 13, 14, 15 এই সময় তো ডান্স রকের কিছু কাজ হয়নি। এবার সেই 80s এ যে ডান্স রকটা হয়েছিল সেটা ছিল 70s এর ডিস্কো মিউজিকের ইনফ্লুয়েন্স নিয়ে রকের সাথে মিক্স করে একটা জিনিস, একদম আলাদা। সেটা তো আজকের দিনে চলবে না, মানে আমরা সেটা করতেও চাই না। ক্লাব রক প্রথমে নাম ছিল, ক্লাব রক, তারপরে ডান্স রক। তো এখনকার যে ডান্স মিউজিক আর এখনকার যে রক মিউজিক, এই দুটো নিয়েই ভাবছি। এটার কোনো স্যাম্পল রেফারেন্স ট্র্যাক তো নেই, ওই জন্য আমরা নিজেরা বিভিন্ন রকম বানাচ্ছি, বানিয়ে দেখছি কোনটা কিরকম ভালো লাগে। মানে খুবই এক্সপেরিমেন্টাল হচ্ছে ব্যাপারটা, কারো কিছুর সাথে মিলিয়ে বলতে পারছি না। যে যেমন ধরো একটা ব্যান্ড যদি মেটাল করে, তো তারা 5টা মেটাল ব্যান্ডের গান চালিয়ে কম্পেয়ার করতে পারবে যে হ্যাঁ গানটার মধ্যে কি কি এলিমেন্ট আছে, কিভাবে কি হচ্ছে। আমরা সেটা কারোর সাথে কম্পেয়ার করতে পারছি না, সেজন্য যে জিনিসটা হবে সেটা একদম ফ্রেশ কিছু হবে। শেষ প্রশ্ন হচ্ছে যে ইয়াং ব্যান্ডস যারা কাজ করছে, তারা অন্য একটা দিকের কথাই বলি যে তারা অনেক ডাইগ্রেস করে যাচ্ছে। তারা শুরু করছে একরকম ভাবে নিজেদের গান শোনানোর জন্যই হয়তো, কিন্তু শেষমেশ শো জমানোর তাগিদে তাদেরকে বলিউডের কভার করতে হচ্ছে, মেটাল বা রক ভার্সন শোনাচ্ছে। তা কোথাও একটা বাংলা ব্যান্ডের ফ্র্যাটার্নিটিকে এফেক্ট করছে? অবশ্যই, ডেফিনেটলি অবশ্যই। বাংলা ব্যান্ডের দেখো আজকে যে প্রতি পাড়ায় বা প্রতি কলেজে, প্রতি ফ্যামিলিতে একটা বা দুটো ছেলে মেয়ে তারা মিউজিক করে এবং ব্যান্ড করে ভাবে, সেটা তো হয়েছে বাংলা ব্যান্ডের মুভমেন্টটা হয়েছিল বলেই। অ্যাবসলিউটলি। গত 15 বছর ধরে যদি হাজার হাজার ব্যান্ড যারা বাংলায় গান করে, এরকম ব্যান্ড যদি তৈরি না হতো, তাহলে ব্যান্ড কনসেপ্টটা তো প্রতিটা পরিবারের মধ্যে ঢুকতো না। এবার তারা বাংলা ব্যান্ডের তৈরি করা ফিল্ডটা পাচ্ছে, তারপরে উঠে গাইছে হিন্দি গান, তো এতে ক্ষতি তো হচ্ছে, অবশ্যই ক্ষতি হচ্ছে। মানে ফিল্ডটা তৈরি করে গেছে অন্যরা, তারা শুধু ক্রিমটা পাচ্ছে। এবং যেহেতু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দি গান তো নিজেদের কম্পোজ করা হিন্দি গান গাইছে না, তাহলে নয় বুঝতাম, গাইছে তো সিনেমার গানগুলো। এবং এতে কি হচ্ছে যে যারা শ্রোতা তাদেরও কান নষ্ট হয়ে যাচ্ছে।
অলরেডি পপুলার সং আমি আবার একটা এনার্জেটিক মিউজিক ফর্মে পাচ্ছি, সেটা আমাদের কান তৈরি করে দিয়েছে লাস্ট 2 ডেকেড ধরে অন্য বাংলা ব্যান্ডরা এত খাটাখাটনি করে। এবার আমি উঠে একটা অরিজিৎ সিং এর গানে ওভারড্রাইভ ফরগটেন ড্রামস ফাঙ্ক বাজিয়ে গাইছি। এটা যদি একটা টাইম মেশিন থাকতো, এই ব্যান্ডটাকে তুলে নিয়ে গিয়ে আজকে 1996 এ ফেলে দিতাম, সরকার থেকে ব্যান ফ্যান করে দিত আর কি, মানে এতটাই তখন ডিফারেন্ট আর কি তখনকার মিউজিকটার সাথে এই মিউজিকটা। হ্যাঁ মানে সিরিয়াসলি বলছি, মানে লোকে শুনতো না, বাড়ি চলে যেত, ফাড়ি চলে যেত, বলতে পারলাম না, তারও একটা অন্য লেভেলের কিছু একটা হতো। হ্যাঁ আমরা ওভারড্রাইভ ফরগটেন এরকম আওয়াজ ফাওয়াজ করে গ্রামের লোকজন থেকে স্পিকার ফিকার দেখে এখন সরে পড়ে গেল তাহলে সাউন্ড চেকের সময় এসব হয়েছে আমাদের। সেটাকে তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছে, সবাই কেটেছে, সবাই, এভরি ব্যান্ড, ফসিলস, ক্যাকটাস, আমরা, চন্দ্রবিন্দু, তাই ওরাও কিন্তু নিজেদের একটা ওই সাউন্ডটাকে কিন্তু করে গেছে, এটা কনসিস্টেন্ট ব্যান্ড। এরকম ওরা কোনদিন চূড়ান্ত, আমি যদি বলি গ্রামেগঞ্জের মধ্যে যদি বাংলা ব্যান্ড লোকে প্রথম জেনে থাকে সেটা কিন্তু ভূমিও। ভূমি কিন্তু এটা কি প্রথম যে একসঙ্গে একটা মিউজিক করা এই ফরম্যাটে, যেটা ওরা ওদের মতো করে করেছে, কিন্তু লোকে বুঝতে আছে বাংলা ব্যান্ড বলতে এটা। দেন আস্তে আস্তে রক ফরম্যাট, আস্তে আস্তে একটু সেমি রক হলো, মেটাল, খিচুড়ি হয়ে যাচ্ছে, এখন একটা খিচুড়ি হয়ে যাচ্ছে, জওয়া খিচুড়ি যাকে বলে, আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাচ্ছে সবার। তাহলে তাদের জন্য কিছু সাজেশনস, অ্যাডভাইসেস বা কিছু সাজেশনস তো বলবো, আমাদের চাই এখন সাজেশনস কিছু, আমাদের যদি কেউ সাজেশনস দেয় কি করব দাদা, এমন একটা ব্যাপার। তবে নতুন বাংলা ব্যান্ডদের, বাংলা ব্যান্ড এবং রক ব্যান্ড যারা আছে সবাই, সব মিউজিশিয়ানের তরফ থেকে যদি বলতে হয় তাহলে তো খুব ভালো মিউজিক হচ্ছে কলকাতায়। আমি শুনছি কিছু নতুন নতুন ব্যান্ড রিসেন্টলি খুব ভালো বাজাচ্ছে। ওই একটা ভার্টিক্যালকে ফলো না করে যদি সবাই নিয়ে এসে সাউন্ড তৈরি করে, একটা ভার্টিক্যাল তৈরি, মানে সব ব্যান্ড কেন মেটাল করবে, একটা জ্যাজ ব্যান্ড হবে, একটা ব্লুজ ব্যান্ড হবে, একটা ফাঙ্ক ব্যান্ড হবে, এবং একটা মিউজিক হবে, মানে শুধুমাত্র রক করব এটা তো কোনো টার্গেট হতে পারে। এবং সব বাংলা ব্যান্ডের মানে নাম, মানে খুব ফসিলস, মানে কি বলবো, রূপম, পটা, সিধুদা, সায়ন, মানে 4-5 জনের নাম বলতে পারবো, তারা ছাড়া সবার গান শুনতে একই রকম লাগে, একই গায়কি, একই স্টাইল, একই জায়গা থেকে ভিব্রেটো শুরু করে একই জায়গায় গিয়ে শেষ করা, একই ভাবে গানগুলো ওরকম হয়ে যাচ্ছে, একই রকমের ভার্স, একই রকমের কোরাস, একই রকমের প্রোগ্রেশনস। আমি বলছি না এক্সপেরিমেন্ট করতেই হবে, নিজস্ব একটা সাউন্ড তৈরি করতে হবে, তাহলে তো কোনো মানেই হয় না যে মুভমেন্ট এতদিন ধরে চলে আসছে যে নিজের ভাষায়, এই যে ইতিহাস থেকে তুমি শুরু করলে, যে সুমন নচিকেতা দেখে আমরা শিখেছি বাংলায় গান করবো, সেই ব্যাপারটা তো, মানে ফিল্ম মিউজিক নিয়ে আমাদের কোনো চাপ নেই, কিন্তু উই লাভ বলিউড ফিল্ম মিউজিক, আমরা করতে চাই হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি, মানে অবকাশ পেলে ডেফিনেটলি উড লাভ টু ডু, কিন্তু গল্পটা হচ্ছে যে বাংলা ব্যান্ড বলে তুমি নিজেকে যখন একটা জায়গায় পারফর্ম করতে যাচ্ছ, সেখানে যদি তুমি ডুপ্লিকেসি করো, ব্যাপারটা তো পুরো ঘেটে যাচ্ছে, তোমার কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকছে না সেখানে। আর তুমি যদি ফিল্ম মিউজিক করবে ভাবো, তাহলে তুমি সেইভাবে প্রজেকশন নিয়ে তোমার একটা ব্যান্ড করে, তাহলে নিজেকে বাংলা ব্যান্ড বলো না, এই ইউএ ওরা দে আর কুল আর কি, ওরা কি ফাটিয়ে পারফর্ম করে, এত টাইট মিউজিক করে, ওরা ওই জনারেই গান বাজনাটা করছে, ওরা বাংলা ব্যান্ড বলে মাল ছড়াচ্ছে না, ওরা বাংলা ব্যান্ড বলে নিজেদেরকে কখনো বলে না, বলতে চায়। আবার যেমন অনুপম দা, আমি দেখলাম অনুপম দা কিন্তু অ্যাজ এ সোলো আর্টিস্ট, ওর ফরম্যাটটা ব্যান্ড ফরম্যাটে আছে, বাট ও কিন্তু নিজের সিনেমার গান গাইছে, ও কিন্তু আর কোনো 4টে বাংলা ব্যান্ডের গান বা কোনো হিন্দি গান কভার করছে না, ও নিজের গান গাইছে, ইভেন সুন্দরতাও তাই। কিন্তু কিছু কিছু আছে যারা এখন দেখি যে একদম মানে বাংলা ব্যান্ড হিসেবে সেখানে গিয়ে দেখছি 2টো বাংলা গাইলো, 2টো ভোজপুরি গাইলো, 4টে হিন্দি গাইলো, পারলে তামিলও গেয়ে দেয়। হ্যাঁ, এই যে ব্যাপারটা আর কি, এটা তো আমার মনে হয় যে মার্কেটটাও নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ তো আছেই একটা, মার্কেটও ঘেটে যাচ্ছে, তবে এগুলো লং লাস্টিং নয় আমি বলবো। হ্যাঁ একদম ফিরে আসবে, গোল তো সবটাই ফিরে আসতেই হবে।